সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার, এই অনুষ্ঠানটাকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। বিজ্ঞাপন বিরতি চলাকালীন সময়েও এর ভিতরে আমরা আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি আপনাদের লাইভ প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি। আমার নাম মনোয়ারা। জি, আমি লন্ডন থেকে বলছি। আমার নাম মনোয়ারা। জি মনোয়ারা বোন, আপনার প্রশ্ন করুন। থ্যাংক ইউ। জি, আমার দুইটা কোয়েশ্চেন আছে। জি, একটা হচ্ছে গিয়ে যে আমার বোনের ব্যাপারে আর কি আমি জানতে চাচ্ছি। ওর হাজবেন্ড আর ওই দেশে আছে প্রায় 17 বছর ধরে, এবং আমার যে বোন ও অলরেডি ব্রিটিশ সিটিজেন হয়ে গেছে। হ্যাঁ, আর তার হাজবেন্ড ছিল মেইন স্টুডেন্ট ছিল, যেখান থেকে সেও মানে আইএলআর নিয়ে নিয়েছে। কিন্তু এখন যখন সে ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লাই করেছে, তাকে না আটকিয়ে দেওয়া হয়েছে। তাকে বলছে যে তার কেসটা একটু কমপ্লিকেটেড, তো তারা এটাতে একটু ইনকোয়ারি করছে। জি, বাট থিংক ইজ আমার বোন গত 6 বছর ধরে তার সাথে আলাদা আছে। হ্যাঁ, এখন সে ডিভোর্স নিতে চাচ্ছে, কিন্তু এটা জানতে চাচ্ছি নাম্বার ওয়ান যে এটা মানে যদি এখন সে ডিভোর্স নেয়, তাহলে কি তার যে এক্স, তার কি কোনো প্রবলেম হবে এটাতে? এটা হচ্ছে একটা প্রশ্ন। এবং সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে আমার বোন যদি এখন বিয়ে করে বাংলাদেশে, এটা কি সম্ভব হবে মানে ডিভোর্সের পরে যে কাউকে নিয়ে আসতে পারে? কারণ আমার বোন পার্ট টাইম কাজ করছে, শি ওয়ার্কস পার্ট টাইম। আচ্ছা, আমি বুঝে গেছি। এখন আপনার বোনের যে আমি এটিকে দুভাবে ব্যাখ্যা দিচ্ছি। প্রথমটা, দ্বিতীয় প্রশ্নটি, আপনার ওয়াইফ, আপনার বোন বাংলাদেশ থেকে হাজবেন্ড নিয়ে আসতে পারবেন কিনা পার্ট টাইম কাজ করার মাধ্যমে? পার্ট টাইম কাজ করার মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারবেন না। দুঃখিত, আমি আপনাকে সরাসরি উত্তর দিয়ে দিলাম। তবে এই নতুন হাজবেন্ডকে আনার আগে অনেকে অবশ্যই প্রথম যে বিয়েটি, এটিকে ডিভোর্সের মাধ্যমে টার্মিনেট করতে হবে। ডিভোর্সের দুইটি ডিগ্রি থাকে, একটা ডিগ্রি নাইসে, একটা ডিগ্রি অ্যাবসলিউট। চূড়ান্ত ডিগ্রি আসার আগ পর্যন্ত উনি বিয়ে করতে পারবেন না। আর ডিগ্রি পাওয়ার পর বাংলাদেশে গিয়ে উনি যদি কোনো ওনার হাজবেন্ডকে নিয়ে আসেন, সেই ক্ষেত্রে ওনাকে অবশ্যই 18,615 ওনাকে ইনকাম করতে হবে। আর প্রথম যে প্রশ্নটি আপনার, সেটির উত্তর জানার জন্য চলে যাচ্ছে আমার সম্মানিত অতিথির কাছে। ভাই বলে দেবেন। জি বলুন। সরি, এখানে একটা প্রশ্ন, মানে যদি সে সেকেন্ড ম্যারেজ করে, মানে অবভিয়াসলি ডিভোর্সের পরে, বা ছেলে যদি ওখান থেকে মানে এস্টাবলিশ থাকে, এই ক্ষেত্রে কি ছেলে আসতে পারবে? হ্যাঁ, এই উত্তরটি এক্সেলেন্ট প্রশ্ন করেছেন আপনি। এই ফাইন্যান্সিয়াল সলভেন্সির ক্ষেত্রে এটি প্রশ্ন। বাট এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে স্পন্সরের রেসপন্সিবিলিটি নাকি অ্যাপ্লিকেন্টের রেসপন্সিবিলিটি, সেই উত্তরটি জানার জন্য চলে যাচ্ছে আমার সম্মানিত অতিথির কাছে। এখানে ইনকামটা কিন্তু যদি প্রসপেক্টিভ, যদি যেটা এক্সেপশন, যেটা ব্যারিস্টার মহিউদ্দিন খান বলছে 18,600 শো করতেই হবে। তবে দেয়ার আর সাম এক্সেপশন, যেটা হচ্ছে থার্ড পার্টি স্পন্সর ইজ অ্যাকসেপ্টেবল। তারপরে যদি আর্টিকেল 8 যদি ইনভলভ থাকে, এবং চিলড্রেন যদি ইনভলভ থাকে, তাদের ইন্টায়ার যদি ইনভলভ থাকে, তখন কিন্তু 18,000 এক্সেপশন আছে। বলে দেন ভাই। যে কেস ল আছে, যেটার উপরে ডিসিশনটা হয়েছে আসলে ব্যারিস্টার মহিউদ্দিন খান বলছিল। তো যে কারণে আসলে ইনকামটা কিন্তু মূলত ইউকের ইনকামটাই কিন্তু মেন। তবে প্রসপেক্টিভ যে জব যদি থাকে, সেটা কিন্তু এখন এক্সেপশনের ভিতরে আনা হয়েছে। উনি কিন্তু প্রসপেক্ট জবের কথা বলেন। উনি বলেন বাংলাদেশে যদি নতুন হাজবেন্ড, ওনার যদি ইনকামটা 18,600, না, ইনকামটা আসলে এখান থেকেই দেখাতে হবে, স্পন্সরকে এখান থেকে ইনকামটা দেখাতে হবে। তো যে কারণে এটা বাইরে থেকে হবে না। আর সেভিংসের ক্ষেত্রে যেটা আছে, সেটা 60,000 যদি 60,000 যদি সেভিংস টোটাল 6 মাস থাকে, সেটা কিন্তু একটা অপশন আছে। আর হচ্ছে 18,600, মহিউদ্দিন খান কিন্তু রাইটও বলেছে। তো ইনকামটা আসলে এখান থেকে দেখাতে হবে, বাংলাদেশ থেকে হবে না, বাংলাদেশ থেকে দেখালে হবে না। আর ডিভোর্সের ব্যাপারে রাইটলি আনসার দিয়েছে ব্যারিস্টার মহিউদ্দিন খান, যে এটা ডিগ্রি অ্যাবসলিউট হওয়া মানে কি, এটা ফাইনাল হয়ে গেল, দেন শি ইজ ফ্রি টু ম্যারি। তারপরে কিন্তু ম্যারি করতে পারে। তাহলে কিন্তু যদি এর আগে হয়ে থাকে ডেট নিয়ে, তাহলে কিন্তু রিফিউজ টিফিউজ করে অ্যাপ্লিকেবল দিয়ে কিন্তু অনেক কমপ্লেক্সিটি আসবে, এবং ওয়েস্টিং অফ টাইম, ওয়েস্টিং অফ মানি হবে। অতএব আমার মনে হয় যে ব্যারিস্টার মহিউদ্দিন খানের অ্যাডভাইসটা শোনায় আপনাদের জন্য, আপনার বোনের জন্য। আমি আপনার কাছে না, এটা রাইট অ্যাডভাইস। প্রথম যে ওনার প্রশ্ন ছিল যে ওনার বর্তমান যে হাজবেন্ড, উনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি ওটা এখন পেন্ডিং। হোম অফিস থেকে বলা হয়েছে যে ওনার একটু কমপ্লিকেটেড, সময় লাগবে সিদ্ধান্ত নিতে। তো এখন ওনার প্রশ্ন ছিল, যেহেতু ওনার আইএলআর হয়ে গেছে, ওনার বর্তমান যে হাজবেন্ড, এই মুহূর্তে উনি যদি ওনার এক্সকে ডিভোর্স দিয়ে দেন,
সেই ক্ষেত্রে ওনার কি ব্রিটিশ সিটিজেনশিপ যে অ্যাপ্লিকেশন এটাকে এটার উপর কি কোনো ইম্প্যাক্ট ফেলবে? না, ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনটা কিন্তু 5 ইয়ার্স যে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশন এটির উপর নির্ভর করবে, আর ব্যাড ক্যারেক্টার, গুড ক্যারেক্টার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এটি হচ্ছে মেন হচ্ছে যে রিকোয়ারমেন্টস। এইগুলো স্যাটিসফাই করতে পারলে কিন্তু অন্য কারোর উপরে কোনো কিছু কিন্তু নির্ভর করে না। ইন্ডিভিজুয়ালি তার যে অ্যাপ্লিকেশন সেটির মেরিটের উপর নির্ভর করবে। এইটা অন্যের সঙ্গে ডিভোর্স হলো কি না হলো এইটা না, অ্যাজ লং 5 ইয়ার্স রেসিডেন্সিয়াল যে রিকোয়ারমেন্টস আছে এটা স্যাটিসফাই করতে পারলে এর ভিতরে তাহলে আর কোনো সমস্যা হবে না। ডিভোর্সের ক্ষেত্রে হলে এই অ্যাপ্লিকেশন কোনো ইম্প্যাক্ট করবে না। ব্যারিস্টার মহিউদ্দিন খান আর কিছু ধন্যবাদ। মানে তাহলে করতে চাইলে ওনার মানে বোন উনি ওনার পথ বেছে নিলেন, আর ওনার এক্স হাজবেন্ড উনি ওনার পথ বেছে নিলেন, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আশা করি বোন আপনি আপনার প্রশ্ন উত্তরটি পেয়ে গিয়েছেন। খুব সুন্দর করে আমার সম্মানিত অতিথি থেকে ভেঙে ভেঙে আপনার প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিয়েছেন, এবং এই পথগুলি অতিক্রম যদি আপনারা করেন আশা করি আপনার বোন নতুন হাজবেন্ডকে ইংল্যান্ডে নিয়ে আসতে পারবেন এবং আপনার বোনের নতুন জীবনের সুন্দর সূচনা হবে, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। Hello, Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? Yeah, this is Abdul Khalid. I'm calling from London. ওকে। Okay, I've got a query. I'm from India, Bangalore. Okay, thank you so much that you're watching our show, and then India is our next door neighbor, and Bangalore is a wonderful city. Yeah, it is. Yeah, it's IT Silicon. And there's connection Bangalore and Bangladesh. We are from Bangladesh. We're brothers and sisters. Yeah, we are definitely. Carry on. Okay, mashallah. And I just need some help and guidance from you. Jazakumullah khair. We will try. Yes, carry on. Yeah, inshallah. Okay. I'm in London for last 2 years. Last 4 years. Yeah, last 2 years. Under which category came into the UK? What was your visa category? Visa category is ICT, Tier 2. ICT, okay. It's internal company transfer. Right. Tier 2. And my dependents, who are under 18 years age, my 3 daughters, they are with me here from September 2019. Okay. My elder daughter, who is 20 years old, did not fall into a dependent category. And she was studying in Bangalore engineering. How old is your elder daughter? Elder daughter is now 20 years old. 20 years, adult. 20 years old, and she joined here in London on the visitor visa. Okay, in Right. June. Congratulations. Okay. Now the problem is the visitor visa that was granted from March is getting expired in this month end. Okay, now because of the pandemic, and she needs to go back alone, right? And then back in Bangalore, she has to go and live alone with college not still opening. I have requested an exceptional assurance to Home Office according to their guidelines, and they say that I have not got any response in return, but whenever I'll call them, they are saying that it's okay, you will not have any detrimental effect in your future applications. You will not be considered an overstayer. Since I have not got anything in return and her visa is getting expired in just few days, I am highly concerned. So मैं आपसे कुछ suggestion लेना चाहता हूँ. But वो बोलते हैं कि आपका request form has been submitted, it is enough, and you can keep that as evidence. But wait for the Home Office to reply. But you will not be considered an overstayer. We understood. So your worries is, as her visa has expired now, and because of this pandemic, she could not return back to Bangalore to reapply for the entry clearance. Would that create any adverse impact in future, right? Exactly, definitely. Thank you. In a nutshell, no, it will not create any adverse impact. Why? The answer is with our that great barrister. they have informed to the Home Office, isn't it? They have, and Home Office then confirmed. you are right. Home Office confirmed that it will not create any adverse impact. That's fine. So Why? Barrister Mojid Khan is Describe the policy, kind of. Yes. So Barrister Mojid Khan is because before expiry of her leave, you wrote to the Home Office explaining the situation why she cannot leave the UK because of the lockdown in South India and Bangalore. Correct. So and they acknowledge and they confirm. And then Barrister Mojid Khan rightly advised you it would not be treated as overstay. Thank you.
Thank you. And yeah. just brother, can I Yeah. continue? I'll give you another update. আপনি কথাটা বলে দেন। আপনি continue Since I have not got the acknowledgement, I was a bit worried. I have not got the written I understand acknowledgement your back from situation. them. Yeah. No, you know, she got very, very honest intention. Then she wanted to return before expiry of her leave because she wanted to go back and she wanted to reapply and coming back. But because of the COVID-19 and lockdown, she could not make it. So I would ask Barrister Mohit Khan to give you precise, you know, the policy guidance, will be saying that she is not be treated as a barrister. Yes, Barrister Mohit Khan. Thank you. This is how we help each other. As just try to give you the right answer and direct you to the right point where you should go and get the help, support, and right guidance. And as researching, I requested my brother, please continue. I requested him in Bengali. The right area where you should click, if you go to the UK Visas and Immigration website, and then very recent publication, very recent guidance. It was published on 16th of September 2020. The title is, if you could write it down, then it would be helpful for you. Coronavirus, COVID-19, and then advice for UK visa applicants and temporary UK residents. I repeat, coronavirus, COVID-19, advice for UK visa applicants and temporary UK residents. Under that guidance, you'll have a clear idea, clear guidance that inshallah your daughter would not face any adverse consequences. Keep chasing them, send them email, keep those tracks so that in future when she'll return back to India, when the lockdowns are lifted, inshallah she'll be able to return back with her interclearance. Any further questions, brother? Inshallah, no further questions. Wish you all the best. Thank you. This was very helpful, and I got the legal advice. Thanks a lot. No problem. Mashallah. It's a great pleasure. Thank you. Take care. Thanks for your. আসসালামু আলাইকুম। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, আপনি কাইন্ডলি যিনি ফোন দিচ্ছেন আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে সরাসরি কথা বলুন আপনার সুবিধার্থে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? ব্যাঙ্গালোর থেকে বলতেছি। ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন ভাইসন? আলহামদুলিল্লাহ। আপনার যতগুলো গঠনমূলক বা একটু সময় দেন আমাদের কথা খুব ভালো। আপনি কোয়েশ্চেনটা ভালো করে বুঝতেছেন। থ্যাংক ইউ এনিওয়ে। আমার একটা প্রশ্ন ছিল, যদি কেউ ক্যারিয়ার অ্যালাউন্স ক্লেম করে হাউস কি দেশ থেকে নিয়ে আসতে পারবে, এবং যদি দেশ থেকে নিয়ে আসতে চায় তাহলে কি কি ডকুমেন্টস লাগবে, এটা কি একটু বলবেন প্লিজ? আরেকবার একটু বলেন, ক্যারিয়ার অ্যালাউন্স যদি কেউ আরেকবার বলেন কাইন্ডলি। যদি ক্যারিয়ার অ্যালাউন্স ক্লেম করে ওই দেশে ক্যারিয়ার অ্যালাউন্স পায়, হাউস কি দেশ থেকে নিয়ে আসতে পারবে? 100% পারবে। এক্সাম্পশন হবে? উনি পারবেন। কেউ যদি ইংল্যান্ডে বলবে ক্রাইটেরিয়া ডকুমেন্ট কি লাগবে প্লিজ? হ্যাঁ, ক্রাইটেরিয়াগুলি কি সেগুলি ব্যাখ্যা আমার সামনে বলে দেবেন, তবে উনি পারবেন ওনার বাংলাদেশ থেকে ওনার স্পাউস নিয়ে আসতে পারবেন। ক্রাইটেরিয়াগুলি কি সেটি জানার জন্য চলে যাচ্ছে আমার সম্মানিতদের কাছে। ধন্যবাদ। ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়াগুলো হ্যাঁ এটা এক্সেপশনে পড়বে এটা। হ্যাঁ বলে দেন। হ্যাঁ ধন্যবাদ কলার। ব্যারিস্টার মোহিত খান যেটা বললেন যে দেয়ার আর সাম এক্সেপশন, যে 18,600 স্যাটিসফাই না করেও কিন্তু স্পাউসকে আনা সম্ভব যদি তারা কিছু ক্যাটাগরির পাবলিক ফান্ড আছে সেগুলো যদি তারা রিসোর্স তারা যদি পেয়ে থাকে। তার ভিতরে একটা হচ্ছে ক্যারিয়ার অ্যালাউন্স, এবং ক্যারিয়ার অ্যালাউন্সটা যদি অ্যাডিকুয়েট হয়ে থাকে তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুল, ফিনান্সিয়াল গ্রাউন্ডে কিন্তু কোনো সমস্যা হবে না। আর অন্য যে রিকোয়ারমেন্টসগুলোর কথা যেগুলো আপনারা জানতে চাচ্ছেন, ডেফিনেটলি তারা দুজন মিট করছে এবং তাদের ম্যারেজ হয়েছে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে। একটু ভাই আমি দুঃখিত, আমি আপনার কথায় ইন্টারফেয়ার করার জন্য আমার দর্শকের উদ্দেশ্যে বলছি। আমি এই যে ক্যারিয়ার অ্যালাউন্স, এটাতে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টসের ক্ষেত্রে এক্সেপশনস, এটাকে এস্টাবলিশ করার জন্য কী ডকুমেন্টস লাগবে? এই ক্ষেত্রে 12 মান্থসের যে ব্যাংক স্টেটমেন্ট এটা লাগবে, এবং যে প্রথম যে ক্যারিয়ার অ্যালাউন্সের যে একটা লেটার দিয়েছিল কনফার্মিং ফ্রম ডিডাব্লিউ থেকে, সেই লেটারটা, আর 12 মান্থসের যে যে অ্যামাউন্টগুলো ব্যাংকে যাচ্ছে, যে ব্যাংকে যাচ্ছে রিফ্লেক্ট করছে, এই দুটো ডকুমেন্ট কিন্তু মাস্ট লাগবে। জি, এটা হচ্ছে ক্যারিয়ার অ্যালাউন্সের ক্ষেত্রে প্রমাণ করতে। আর ওদিক থেকে আর এখানে অ্যাকোমোডেশন লাগবে, তারপরে আর ওদিক থেকে যেটা লাগবে ম্যারেজ সার্টিফিকেট, তারপরে ওয়েডিং ফটোগ্রাফ, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল A1, তারপরে কমিউনিকেশন,
স্টিল ম্যারেজ ইজ সাবসিস্টিং, যদি ভিজিট করে থাকে সেটা পাসপোর্টের কপি, এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। একটু আলোচনা করেছি ভাই, আপনি বলেছেন ক্যারিয়ার অ্যালাউন্স পেলেই হয়ে যাবে। আমরা অনেক সময় দেখি যে ক্যারিয়ার অ্যালাউন্স এডুকেটের শব্দটা আছে, আমি সেটাই বলছি যে 60 পাউন্ড পার উইক পাচ্ছেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি মান্থলি গিয়ে এটা অনেক সময় এডুকেট হয় না। এই যে ইনএডুকেসি, এটি কি ওভারকাম করে আর কি কোনো অ্যাডিশনাল ইনকাম শো করা উচিত? হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই পার্ট টাইম জব দেখানো সম্ভব। জি, পার্ট টাইম জব দেখানো, কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবে, কেয়ারের কিন্তু একটা আওয়ার্স কিন্তু কেয়ার যাকে নিচ্ছে তার জন্য কিন্তু একটা আওয়ার্স দিতে হবে। জি হ্যাঁ, তারপরে কিন্তু সে কেয়ার অ্যালাউন্সটা পাবে। ওই আওয়ারের বাইরে কতটুকুন করা সম্ভব সেই অনুযায়ী এবং যতটুকু শর্টফল থাকে সেই অনুযায়ী কিন্তু কাজ করে যদি অ্যাডিশনাল ইনকাম দেখায়, এডুকেট মেইনটেনেন্স দেখানো সম্ভব হয়, তাহলে কিন্তু আর কোনো রিস্ক ফ্যাক্টর কাজ করে না। ধন্যবাদ ভাই, এত চমৎকার বলছেন। ব্যারিস্টার মুহিত কিন্তু খুব ইন্টেলিজেন্টলি কিন্তু এই পয়েন্টটা কিন্তু পয়েন্ট আউট করেছে, শুধু কেয়ার অ্যালাউন্স পেলেই হবে না, কিন্তু এডুকেট হতে হবে, এবং যদি শর্টফল থাকে দেন সে কিন্তু অপশনটা কি। অতএব এই ক্ষেত্রে কিন্তু ব্যারিস্টার মুহিত কিন্তু চমৎকার করে কিন্তু এই পয়েন্টটা উত্থাপন করেছে, যাতে আপনারা কনফিউজ না হবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশন ভবিষ্যতে সাকসেসফুল হয়। ধন্যবাদ। আপনি আমার কথা বুঝতে পারছেন, যে আপনাকে ধন্যবাদ ভাইয়া। আমরা লুকিয়ে ঝুঁকি উত্তর দেই না, আমরা সবকিছু প্রকাশ করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি আমরা। ধন্যবাদ ভাই, আপনি লুকিয়ে ঝুঁকি না রেখে আপনি প্রকাশ করে দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সুপ্রিয় দর্শক, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি লোকাল শহর থেকে বলতেছি। জি, আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে, আমার এক ভাই এক বোন আইএলআর কেসে এই দেশে এসেছে, তারা মা ব্রিটিশ, তো তারা বর্তমানে আন্ডার এজ। জি, তো তার জন্য কি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, আরেকবার প্রশ্নটা করুন তো, আইএলআর এর কি আরেকবার বলুন কাইন্ডলি। আইএলআর কেসে তারা এই দেশে এসেছে। আইএলআর কেসে তারা এই দেশে এসেছে? আইএলআর কেসে? জি জি, তারা মা ব্রিটিশ, তারা মা রাইটে, তারা ও মায়ের রাইটে আসছে। আচ্ছা, রাইট অ্যাবাউট ইট আসছে। জি 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 জি। কয়জন বাচ্চা? তারা কয়জন বাচ্চা? কয়জন? দুজন। তিনজন বাচ্চা? আন্ডার এজ দুজন বাচ্চা। জি, দুজন বাচ্চা। তো আমি চাচ্ছি তারা আন্ডার এজ থাকা সত্ত্বে তারা কোনোভাবে ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা। ওরা কবে আসেন ইংল্যান্ডে? 2018। একটু ডিফিকাল্ট, কেন ডিফিকাল্ট সেই জানার জন্য চলেছে আমার সম্মতি। না, ওরা তো রাইট অফ অ্যাবাউট অলরেডি পেয়ে গেছে। ইনডিফিনিট বলছে না রাইট অফ অ্যাবাউট বলছে, দুটো জিনিস। কিন্তু একবার বলে আইএলআর হলে তো ইউ আর রাইট, সে তো পাসপোর্টে যেতে পারবে। মায়ের কি হবে আইএলআর আসবে? ইনডিফিনিট লিভ টু এন্টার, বাংলাদেশ থেকে বাচ্চাগুলো এসেছে, মানে মায়ের রাইটে। জি, তাই না? এটা কি শব্দ ওখানে কি লেখা আছে ইনডিফিনিট না রাইট অফ অ্যাবাউট শব্দটা? ইনডিফিনিট লিভ টু এন্টার, যেহেতু তারা মায়ের নাম। আর ইনডিফিনিট এন্টার দুটো জিনিস। আচ্ছা, কি অ্যাপ্লিকেশন করেছে আর একটু ডিটেইল জানতে হবে, কারণ অনেক সময় কিন্তু ওরা রং স্টিকার দিয়ে দেয়। জি, মানে রং স্টিকার আইএলআর এটা হচ্ছে ইনডিফিনিট লিভ টু রিমেইন, আর আইএল ইনডিফিনিট লিভ টু এন্টার, এটা দুই জিনিস। মানে ওই এন্ট্রি নিয়ে উনি ক্রমাগতভাবে যাওয়া আসা করতে পারবেন। মানে এটা অর্থ এই না যে আইএলআর দেওয়া হয়েছে নাকি। এবং ভাইয়া তাদের পাসপোর্টের মধ্যে লেখা আছে ইনডিফিনিট লিভ টু এন্টার। এটা বেসিসটা কি? বেসিসটা কি? আপনি বলছেন মায়ের রাইট এসেছে, তাই তো? জি 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 ভাই, একটু ব্যাখ্যা দিয়ে দেন। এখন আমরা যেটা বলি আসলে কি, এটা হচ্ছে যেটা আমরা দুইটা ইনডিফিনিট লিভ টু এন্টার, এটা এক ধরনের জিনিস, আর একটা হচ্ছে যে রাইট অফ অ্যাবাউট। রাইট অফ অ্যাবাউট হলে কিন্তু স্ট্রেট ওয়ে কিন্তু সে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারে, কিন্তু ইনডিফিনিট হওয়ার পরে এবং কিভাবে পেলো, কি বেসিসটা, এটা ডিটেলস না জানলে আসলে এই ইস্যুতে আমাদের ডিফিকাল্ট কোনো ক্লিয়ার আনসার দেয়া। তবে ব্যারিস্টার মোহাম্মদ খান যেটা বলছে যে ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট পাওয়া ডিফিকাল্ট, কিন্তু রাইট অফ অ্যাবাউট যদি হয়ে থাকে তাহলে কিন্তু সরাসরি পাবে। আমি এটাই বলতে চাচ্ছি। আর অনেক সময় রাইট অফ অ্যাবাউটের পরিবর্তে যদি এখানে স্টিকারটা রাইট ইনডিফিনিট লিভ টু এন্টার দিয়ে থাকে, তাহলে সেখানে কিন্তু অপশন থেকে থাকে যদি রাইট অফ অ্যাবাউট না দিয়ে যদি ওইটা দিয়ে দেয়। আমরা জানি না কোন ক্যাটাগরিতে, যে কারণে বেসিস কি ছিল এবং কি অ্যাপ্লিকেশন করার বেসিসে দিয়েছে, এইটা আমরা জানলে আমরা আপনি একটু আবার জানেন, জেনে আমরা বিজ্ঞাপন চলে যাচ্ছি। আপনি আবার আমাদেরকে ফোন দেবেন, আমরা তখন উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রপার
আপনার কাছ থেকে তথ্যটা নিয়ে। আর আর অন্যান্য যারা দর্শক আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আলোচনা করতে করতে আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির দ্বারপ্রান্তে চলে এসেছি। আপনারা কোথাও যাবেন না, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। জনপ্রিয় এই অনুষ্ঠানটি আইন অধিকার এই অনুষ্ঠানের সাথে থাকুন। আপনাদের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির সাথে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানটিকে সাথে নিয়ে। বিজ্ঞাপন বিরতির পূর্বে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের জনপ্রিয় দক্ষ আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটর এম কে হাসান ভাইয়ের মাধ্যমে। এই অধ্যায়ে সেটি কন্টিনিউ থাকবে। বিজ্ঞাপন বিরতির পূর্বে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তার একজন অ্যাপ্লিকেন্ট বাংলাদেশ থেকে প্রবেশ করেছেন, ইনডেফিনিট লিভ টু এন্টার নিয়ে মায়ের রাইটস নিয়ে প্রবেশ করেছেন। আমার সম্মানিত অতিথি খুব সুন্দর করে বলে দিয়েছেন যে যদি রাইট অফ অ্যাবর্ট নিয়ে তারা প্রবেশ করে থাকেন তাহলে তাদেরকে সরাসরি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবেন। বাট তার ক্ষেত্রে উক্ত অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে যেহেতু উনি ইনডেফিনিট লিভ টু এন্টার নিয়ে ইউকেতে প্রবেশ করেছিলেন, সেই ক্ষেত্রে তিনি কি সরাসরি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা উনি প্রশ্ন রেখেছিলেন যে 2018-এ উক্ত অ্যাপ্লিকেন্ট ইংল্যান্ডে প্রবেশ করেছিলেন। আমি উত্তরটি দিয়ে দিচ্ছি, যদি কোনো অ্যাপ্লিকেন্ট বাংলাদেশ থেকে ইনডেফিনিট লিভ টু এন্টার নিয়ে প্রবেশ করেন এবং তাকে অবশ্যই যুক্তরাজ্যে 5 বছর থাকতে হবে। আমি আবার বলছি, যেহেতু উনি 2018-এ এসেছেন, 19, 20, 21, 22, 23, 2013-এ গিয়ে উনি 2023-তে গিয়ে উনি এলিজিবল হবেন ব্রিটিশ সিটিজেনশিপে অ্যাপ্লাই করার জন্য। এবং যখন এলিজিবল হবেন তখন ওনাকে ওই বছরে 12 মাস যুক্তরাজ্যের ভিতরে অবস্থান করতে হবে। সুতরাং ইনডেফিনিট লিভ টু এন্টার নিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করার অর্থ এই নয় যে সাথে সাথে তারা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবেন। তাদেরকে 5 বছরের জন্য অপেক্ষা করতে হবে এবং লাস্টের 5 বছরের মাথায় 12 মাস তাদেরকে অবশ্যই যুক্তরাজ্যে থাকতে হবে। ভাই, আপনি কিছু বলবেন? না, দ্যাটস ফাইন। কোনো এডিশন আছে? না। ধন্যবাদ। আমি এই বিষয়টি সরাসরি হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদের জন্য রিসার্চ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি জানিয়ে দেবো, আমি জানিয়ে দিলাম। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো না, আমরা মাত্রাম তো ভাই সাহেব। আসসালামু আলাইকুম। আপনি বোধহয় ওয়ালাইকুম সালাম। আপনি হয়তো বিজ্ঞাপন মাঝখানে ফোন দিয়েছিলেন, এই কারণে হ্যালো করছেন, আমরা মারতে পারছেন। দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবেন। বাট এখন মাত্রাম কুক্কা। জি স্যার। স্যার, আমার একটা প্রশ্ন আছিল যে আমি ওদের সহ 1986 তো 1986-এ জি আমার বাপের রাইটে আমি ইসলাম। আমার বাপ ব্রিটিশ পাসপোর্ট আছে, তান আমার জন্মের আগেও ব্রিটিশ। জি বুঝছেন নি? জি বুঝলাম। জি তখন আমি আমার বাপের রাইটে ওদের সহ আইছি, লিগেল হইছি। জি বাদে 2000 দেশে গেছি, দেশে গিয়ে আমি মেরিট করছি। 2001 আমার মেয়ের জন্ম হয়েছে। জি বুঝতে পারছেন নি? জি বুঝছি। জি আমার মেয়ের যে সময় জন্ম হয়েছে বাংলাদেশে জন্ম হয়েছে, তাই ওদের সহ আইছে বাংলাদেশি পাসপোর্ট লইয়া 40 days আফটার, তাই ওদের সহ আইছে। কোন ইয়ার আসছেন উনি? 2001 তাই জন্ম হয়েছে, 2001 তাই আইছে, জন্মের মাস পরে তাই ওদের সহ আইছে। জি হ্যাঁ। তখন তাই যে সময় বাংলাদেশি পাসপোর্ট লইয়া আইছে, জি আওয়ার পরে তাই লাগে ব্রিটিশ পাসপোর্ট লাগে রিফিউশন করছি, তারা ব্রিটিশ পাসপোর্ট দিলাইছে। জি বুঝছেন নি? জি তখন তার তিনটা ব্রিটিশ পাসপোর্ট, জি একটার পরে আরেকটা তাইরে দিছে। হ্যাঁ জি। তখন লাস্ট বর্তমানে একটা তাইর আছে, এটা 10 ইয়ার ওভার 16 ইয়ার যেটা, এটা 10 ইয়ার তাই দিলাইছে পাসপোর্ট। জি। তখন এখন শুনলাম ব্যারিস্টার কুতুবুদ্দিন সাহেব টেলিভিশনে কইলা যে তাই ব্রিটিশ বলে হইতে পারতো না, তাই নিজে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করতে হইব। এটা কিটা বুঝিয়া না তো কিটা? আমরা কিন্তু অন্য কোনো সলিসিটর সাহেব অথবা ব্যারিস্টার সাহেব যদি আপনাদেরকে কোনো অ্যাডভাইস দিয়ে থাকেন, আমরা কোনো কমেন্ট করতে পারবো না। সেক্ষেত্রে কেন করতে পারবো না, আমরা সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি। ব্যারিস্টার মঈদ খান, জি ব্যারিস্টার মঈদ খান আসলে রাইটলি বলছে। আসলে যখন আমরাও অনেক যখন টিভিতে এইভাবে শুনে অ্যাডভাইস দেই, আমার ওয়াইফ হলো একটু মাতিল তাই না, একটু বুঝতে আপনারা কইতে পারবো না। আগে একটু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা প্রত্যেকটা প্রফেশনাল খুব শ্রদ্ধা দেখাই আমরা। আমার সমাজের অতিথির কথাটা শুনুন। এই ক্ষেত্রে আমি যদি আপা বলি, শোনেন, আপনারা তো টিভিতে অ্যাডভাইস নিয়েছেন, আমরা কিন্তু একটা জিনিস বলি যে টিভিতে আমরা যতক্ষণ শুনি এর বেসিসে কিন্তু আমরা জেনারিক অ্যাডভাইস দেই। এরপরে কিন্তু আপনাদের দায়িত্ব থাকবে যে কোনো লয়ারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে 1-to-1 বসে ডকুমেন্টগুলো নিয়ে আপনারা কিন্তু প্রপার অ্যাডভাইস নেবেন।
আপনারা কিন্তু এই জেনারিক অ্যাডভাইস উপর বেসিস করবেন না, কিংবা এটার উপর রিলাই করে কোনো ডিসিশন কোনো কিছু করবেন না। তো আপনারা যেটা বলছেন এই মুহূর্তে, যেহেতু একজন ব্যারিস্টারের কথা আপনারা বলেছেন, ব্যারিস্টার মোহিত খান রাইটলি বলেছে যে আমরা এখানে কমেন্ট করতে পারি না, অতএব আপনাদের যেটা উচিত হবে, আপনি যে কোনো একজন লয়ারের কাছে যেয়ে আপনাদের ডকুমেন্টগুলো নিয়ে যে অ্যাডভাইস নিয়ে বুঝে তারপরে আপনারা ডিসিশন নেন। আমরা এই মুহূর্তে আর দুঃখিত, মানে প্রফেশনাল আমরা এমবারেস আমরা, কারণ আরেকজন ব্যারিস্টারের কথা চলে এসেছে এবং আমরা কোনো উত্তর দিতে গেলে, এবং ব্যারিস্টার কুতুব ভাই ওনাদেরকে আমরা খুব শ্রদ্ধা করি, কমিটির উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, তার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এবং অন্যান্য আইনজীবীদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এই ক্ষেত্রে আর কমেন্ট করতে চাচ্ছি না। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই আমি কি ভুল বলেছি? না, রাইট, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। লাইন পাইছিনি? জি, আপনি লাইভে কথা বলছেন, আপনি প্রশ্ন করুন বোন। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ বোন, আপনি কেমন আছেন? জি ভাই, ভালো আছি আমরা। আপনার প্রোগ্রাম দেখে আমরা বড় খুশি দেখলাম। থ্যাংক ইউ বোন, আপনি আমাদের খুশি করে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আরো খুশি রাখুক। জি বলুন বোন। আপনি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দেন বোন, কাইন্ডলি টেলিফোনে কথা বলুন, আপনার সুবিধা। জি হ্যাঁ, আপনার সুবিধা হবে। কোকা বলুন, প্রশ্ন করুন। জি, তো এখন আমার আব্বা আম্মা ইসলাম বাংলাদেশ থেকে 3 বার আইছেন তারা। জি, আপনি কিন্তু আমাদেরকে টেলিভিশনে একটু থামাচ্ছি আপনাকে, আপনি টেলিভিশন বন্ধ করে দেন। আমরা দেখতে অত সুন্দর না, বাট আমরা আপনাকে সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব। টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন কাইন্ডলি প্লিজ, অথবা অনুরোধ জানান। করোনা ভাইরাসের আগে ফেব্রুয়ারি। জি, আপনি কিন্তু এখনো টেলিভিশন আমাদের দেখছেন আপনি। আমি দুঃখিত, আপনার টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন কাইন্ডলি প্লিজ, তারপর কথা বলুন। জি জি, টেলিভিশন কমাই দেন। জি, আপনি টিভির দিকে তাকাইতেন না, আপনি মোবাইলটা সাথে নেবা, আমার সাথে মাতবা, আপনি টিভির দিকে তাকাইতেন আপনি। জি, এখন টিভির দিকে না তাকাই খালি আপনি মোবাইলে এমনি কথা বলেন। মোহিত খান কেমন আছেন, এভাবে কথা বলে দেন আপনি, তাহলে আপনি শুনতে পাবেন। কেমন আছেন? ভালো। জাযাকুমুল্লাহ, গুড, আই লাভ ইউ। জি বলুন। জি, আপনার টেক্সট করতে নাম্বার রাখলাম আপনার। আমার আব্বা আম্মা ইসলাম বাংলাদেশ থেকে। তো উनको তারা করোনা ভাইরাসের আগে আইছিল কি তারা ফেব্রুয়ারি। জি জি বলুন। তো उनको তারা এবার কি টাইম হইছিল, এবার কি টাইম হইছিল 1 মাস আগে। তো তারা 6 মাসের ভিতরে যাইতে কি 2 বছরের ভিসা দিছিল তারা। জি হ্যাঁ বলুন। এখন তারা কি তা হতো আমরা এখন করোনা ভাইরাসের কারণে ওরা যদি না গিয়ে থাকতে পারে, আপনি কি হোম অফিসের সাথে যোগাযোগ করেছিলেন? জি, তারা হইছে টাইম দিছিল তারা 3 মাস, অক্টোবরের 30 তারিখ যাইতে গিয়ে তারা। জি জি হ্যাঁ জি, তখন আমরা একটা পরামর্শ চাইলাম আপনারা। ধন্যবাদ। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার বাবা মাকে ইংল্যান্ডে রাখতে চাচ্ছেন নাকি? রাখতাম ভাইরাম। আচ্ছা, এবং সেই প্রসেসটা কি, তাই তো? জি ধন্যবাদ। ভাইটি বলে দেবেন যে কোভিড-19 এর সময় আমি খুব কষ্ট হয়েছিল এই উত্তরটা নেওয়ার জন্য। রাখতাম স্যার, আমি লিগ্যাল তো কিতা দিলেছি, লিগ্যাল করতে আর ভাই, আর তার 2 বছর ভিসা আছে। আমরা একটা পরামর্শ আপনাদের কি আপনি শুনতে ছিল 90 ওভার 90 ওভার অ্যাবভ 19 খুব স্ট্রং কেস। আমরা উদ্দেশ্য সফল থাকি। আচ্ছা ঠিক আছে, মানে বাংলাদেশে ওর কোনো আত্মীয়স্বজন নাই? জি না। এক্সেলেন্ট। বাংলাদেশে আত্মীয়স্বজন আমরা খালি করব। হ্যাঁ বোন, আমরা বুঝে গেছি। ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন আপনি টিভির দিকে তাকিয়ে, টিভির দিকে না তাকিয়ে, এবং আমরা আমাদের ইনস্ট্রাকশন নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এখন টেলিভিশন দিয়ে তাকান। এখন আমার সুন্দর সুদর্শন আমার যে ভাই, নায়ক ভাই, ব্যারিস্টার এবং সলিসিটর এম কে ভাই, উনি উত্তরটি দিয়ে দেবেন। আপনি টিভি দিকে তাকান। আপনি ভাইয়া, প্রশ্ন ছিল এই যে ফেব্রুয়ারি লকডাউনের আগে ওনার বাবা মা বাংলাদেশ থেকে এসেছিলেন, তারা অ্যাবাভ 90 বছরের উপরে তাদের বয়স, এবং করোনা ভাইরাসের কারণে ওনারা বাংলাদেশে ফিরে যেতে পারেননি, এবং হোম অফিসের সাথে যোগাযোগ করেছিলেন। তারা ওনার বাবা মাকে 30 অক্টোবর পর্যন্ত এক্সটেনশন করে দিয়েছে। এখন ওনার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কোনো আত্মীয়স্বজন কেউ নাই বাবা মার, ওনারা কি কিছু করতে পারবেন কিনা? এখানে 2টা অপশন কাজ করে। একটা হচ্ছে সেটেলমেন্টের অপশন, ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে, আর একটা হচ্ছে আন্ডার
আর্টিকেল 8 অ্যান্ড কম্পেলিং কম্পেনসেশন সার্কামস্টেন্সেস। তো সেটেলমেন্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ভিজিটর হিসাবে আসার পরে ইন কান্ট্রি সুইচ ওভার করা যায় না, কিন্তু আরেকটা অপশন যেটা রয়ে গেছে, যেটা বলছেন বাংলাদেশে কেউ নাই, ওনার অনেক বৃদ্ধ এবং এইসব আর্টিকেল 8 কিংবা ওনাদের কোনো যদি মেডিকেল কন্ডিশন থেকে থাকে তাহলে কম্পেলিং কম্পেনসেশন সার্কামস্টেন্সেস বেসিসে কিন্তু ইন কান্ট্রি থেকে আপনারা প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের বেসিসে যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু আপনারা কোর্টে করতে পারেন। তো এবং এই ক্ষেত্রে সাকসেস ব্যাপারে আমরা কিছু বলতে পারি না, আমরা বলছি যে অপশন কি আছে, এই অপশনটা আমার মনে আছে এবং ব্যারিস্টার মোহিত খান বেস্ট হিউমারাস লয়ার হিসেবে এই ধরনের ম্যাটার কিন্তু অনেক ডিল করে থাকে। আমি ব্যারিস্টার মোহিত খানকে একটু অ্যাডিশন করার জন্য অনুরোধ করছি। ভাইয়া ধন্যবাদ, আপনি বলে দিয়েছেন। আপনি সেই ক্ষেত্রে যেহেতু ওনাদের বয়স 90 বছরের উপরে ওনারা অবস্থান করছেন, যদি ওনাদের কোনো ডিসেবিলিটি থেকে থাকে, ওনাদের হার্টে যদি কোনো সমস্যা থেকে থাকে এবং ওনারা যদি রেগুলার কোনো মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে থাকেন, বাংলাদেশে ওনাদের লুক আফটার করার জন্য যদি কোনো ব্যক্তি না থেকে থাকে এবং বাংলাদেশে ফিরে গেলেন, যে ট্রিটমেন্টগুলো ওনারা নিচ্ছেন সেই ট্রিটমেন্টগুলো যদি কন্টিনিউ না করে বাংলাদেশে ওনাদের যে ইলনেসটা টার্মিনাল ইলনেসের দিকে চলে যেতে পারে, ক্লোজ টু ডেথ এরকম হয়ে যেতে পারে, এই ধরনের যদি কোনো এভিডেন্স আপনার কাছে থেকে থাকে, তাহলে আমার সম্মানিত অতিথি সেই বিজ্ঞ আইনজীবী উনি বলেছেন যে মোস্ট কম্প্যাশনেট অ্যান্ড কম্পেলিং সার্কামস্টান্সেস এগুলির অধীনে আপনারা ইংল্যান্ড থেকেই অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন দো দে কেম এজ এ ভিজিটার। এবং বাংলাদেশের লকডাউনের কারণে ওনার বাংলাদেশ ফিরে গেলে যেহেতু আত্মীয় স্বজন নেই, ওনাদের লাইফ হতে পারে জীবন হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে, এফেক্টেড হতে পারে করোনা ভাইরাস। হ্যাঁ, কোভিড-19 ওনাদের এজ ভালনারেবিলিটি, আন্ডার হেলথ কন্ডিশন। হ্যাঁ জি, আন্ডার হেলথ কন্ডিশন। ভাই বলে দিয়েছেন, উনি জানেননি কিন্তু উত্তরগুলি জেনে উনি আমাকে ওই যে মানে খুঁচিয়ে খুঁচিয়ে বলেন, মোহিত খান তুমি বলো। উনি হচ্ছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অনেক কাছ থেকে শিখবো জানা সত্ত্বেও কিন্তু উনি আমাকে বলেছেন, তাই বলে দিয়েছি আমি আপনাদেরকে। আশা করি এভাবে আপনি যদি করেন যুক্তরাজ্য থেকে আপনার কম্পেলিং কম্পেনসেশন সার্কামস্টেন্সেস মানবিক কারণ যে একে অতি মানবিক কারণে এই বিষয়টি একই সঙ্গে বেড়ে গেল কিন্তু অতি, হ্যাঁ দেখেন এই কারণেই অতি মানবিক কারণে এত শ্রদ্ধা করি মনেকে। তো চলে যাচ্ছি, আশা করি আপনি প্রশ্নটি পেয়ে গেছেন। ভাই অসংখ্য ধন্যবাদ চমৎকার উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভাই, আমার দুইটা কোশ্চেন আছে। জি বলুন। তো প্রথম কোশ্চেন হলো, আমি এখন অ্যাসাইলাম সিকার। জি। তো আমার মেয়ের বয়স 30 নভেম্বরে 7 বছর হবে। জি। তো এই 7 বছরের জন্য আমার কি লাগবে, কিন্তু আমি 28 দিনের ভিতরে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা? আচ্ছা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমি 2017-এ অ্যাসাইলাম ক্লেম করছিলাম, তখন তারা আমার রিফিউজ করছে। রিফিউজ করার পর আমি আবার আপিল করছি। একটু 2007 নাকি 17? জি হ্যাঁ। তো 2019-এ আমার হিয়ারিং আছিল ফেব্রুয়ারিতে। জি। বাট হিয়ারিং স্টিল আমার হিয়ারিং কোনো রেজাল্ট দিছে না এবং আমি স্টিল ওয়েটিং। জি। এখন আমার মেয়ের 7 ইয়ার্স হয়ে গেছে, তো আমি চাই 7 ইয়ার্সের অ্যাপ্লিকেশন করতাম। তো আমার কোনটা বেটার হবে? আমি কিন্তু আবার ইনকোয়ারি করতাম নি আদালত, মানে কোর্ট, না আমি 7 ইয়ার্সের অ্যাপ্লিকেশন? এক্সেলেন্ট, আপনি খুব চমৎকার করে গুছিয়ে প্রশ্ন করেছেন। প্রথম যে প্রশ্নটি, আপনার মেয়ে 7 ইয়ার্স হয়ে যাবে, 7 ইয়ার্স হয়ে যাওয়ার 28 দিন আগে আপনি করতে পারবেন কিনা? আপনি করতে পারবেন। আমার উত্তর হচ্ছে কি লাগবে বলছি আপনাকে। আমার উত্তর হচ্ছে আপনি 7 ইয়ার্স কমপ্লিট করে আপনি অ্যাপ্লাই করলে আপনার জন্য বেটার হবে। আর সেকেন্ড যে বিষয়টা ভাইয়া, উনি অ্যাপ্লিকেশন করার সময় কি লাগবে, ওনার অ্যাপিলের রেজাল্ট এখন পেন্ডিং, কি করা উচিত ওনার? এখানে আমি একটু ক্লিয়ারলি বলি, আপনার দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনার কিন্তু অ্যাপিল পেন্ডিং আছে এবং অ্যাপিলে কিন্তু হিয়ারিং এখনো আসে নাই। আপনি এই ক্ষেত্রে যেহেতু বাচ্চা এখন 7 ইয়ার্স হয়ে গেছে, কোয়ালিফাইড করে গেছে, আপনি কিন্তু অ্যাপিলে গ্রাউন্ডসকে অ্যামেন্ডমেন্ট করে হিয়ারিংয়ে বাচ্চার যে 7 ইয়ার্স হয়ে গেছে এর এভিডেন্স দিয়ে কিন্তু আপনি হিয়ারিংটা করেও কিন্তু এখানে সাকসেসফুল হওয়া সম্ভব। কারণ যদি ব্যারিস্টার মোহিত খান বলছে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে 7 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু ফ্রেশ অ্যাপ্লিকেশন করা সম্ভব, কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপিল এবং অ্যাপ্লিকেশন কিন্তু একসঙ্গে চলতে পারবে না। কারণ অ্যাপ্লিকেশন যদি আপনি করেন অন দ্য বেসিস অফ হ্যাভিং কমপ্লিশন অফ 7 ইয়ার্স ইউর চাইল্ড, তাহলে অ্যাপিলটা উইথড্র করে নিয়ে কিন্তু তারপরে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাপিল উইথড্র করার ডেট থেকে উইদিন 14 ডেজের ভিতর করতে হবে। তো এই ক্ষেত্রে আমার যেটা অ্যাডভাইস থাকবে, কিংবা আমি মনে করি যে আপনার জন্য বেটার হবে, কারণ ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে গেলে আমরা জানি না, আপনার তো মিনিমাম 3 জন মনে হচ্ছে, আরও বেশিও থাকতে পারে, আপনার কিন্তু অনেক ফিস লেগে যাবে যদি ফি ওয়েভারে অ্যাপ্লিকেশন সাকসেসফুল না হয়। আর অ্যাপিলে যেহেতু আপনি ফিস দিয়েই দিয়েছেন, এখন আপনার লয়ারের ফি দেবে, ওখানে অ্যাপিল গ্রাউন্ডসটা অ্যামেন্ডমেন্ট করে বাচ্চার ডকুমেন্টগুলো দিয়ে দিলে ওই অ্যাপিলটা কিন্তু আন্ডার আর্টিকেল 8-এ। ভাই উনি একটা কথা বলেছিলেন যে ওনার অ্যাপিলে হিয়ারিং হয়ে গিয়েছে। না হয়ে গেছে, না হবে বলুন। না উনি অ্যাপিল হিয়ারিং হয়ে গেছে, যে ওয়েট করছেন উনি।
ও হিয়ারিং ওয়েট করছে, তাহলে এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি ডিসিশন পর্যন্ত অপেক্ষা করেন। ডেফিনেটলি আমরা যেটা বলছি যে 7 ইয়ার্সের ডকুমেন্ট, বাচ্চার বার্থ সার্টিফিকেট, তার যে স্কুলের রিপোর্ট, এগুলো দিয়ে ডেফিনেটলি অ্যাপিলটা হিয়ারিং হয়েছে আমরা ধরে নেব। এবং সেই ক্ষেত্রে যে আমার মনে হয় যে অ্যাপিলটা কিন্তু অ্যালাউ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। যদি না হয় দেন উইদিন 14 ডেজের ভিতরে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা, এফএলআর এপির মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করে দেবেন। চমৎকারভাবে উত্তর দিয়েছেন। আমার আর কিছু বলার নেই ভাইয়া। আলোচনা করতে করতে এটি ছিল আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন। অন্যান্য দর্শকদের প্রতি বৃন্দভাবে জানাচ্ছি আমি বিনয়ের সাথে যে আমরা আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না, আমাদেরকে ক্ষমা করে দেবেন সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সেই বিজ্ঞ, দক্ষ, শ্রেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটর এম কে হাসান ভাই, তার কাছে চলে যাচ্ছি তার সমাপনী বক্তব্য শোনার জন্য। ভাইয়া, আপনার সমাপনী বক্তব্য। ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খান। তার যে মানে সিরিয়াস যে রিসার্চ, তার বেসিসে আমরা প্রথমে যেটা জানতে পারলাম যে ফি আবার ইনক্রিজ হচ্ছে, হোম অফিসের অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি ইনক্রিজ হচ্ছে এবং আবার হেলথ সার্চার ইনক্রিজ হচ্ছে। এটা ভেরি কনসার্নিং, কারণ ক্লায়েন্টদেরকে এই হিউজ অ্যামাউন্টের ফিস এবং ইমিগ্রেশন হেলথ সার্চ ম্যানেজ করে তারপরে আমাদের ফিসও দেয়া লাগে, এটা কিন্তু তাদের জন্য সিরিয়াস একটা বার্ডেন হয়ে যায়। তো এটা আসলে একটা খারাপ দিকে বলবো। আর ধন্যবাদ এনটিভির অগণিত দর্শকদেরকে যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন এবং কল করেছেন, এবং সবাই সবসময় অ্যাপ্রিসিয়েশন করে, বিশেষ করে আমাদের যে বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মোহিত খানের প্রেজেন্টেশন, এটার ব্যাপারে কিন্তু আপনারা রিকগনিশন করেন। এটা কিন্তু আমাদের ভালো লাগে যে আমরা যে কষ্ট করে আপনাদের জন্য এখানে আসি এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি, আপনাদের যে অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন, এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা প্রাপ্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খানকে। সেই শ্রেষ্ঠ আইনজীবী এত সুন্দর করে শ্রেষ্ঠত্বের সাথে আপনি আপনার বক্তব্য প্রকাশ করেছেন। আমি বিনয়ে আমি আবার বিকলিত হয়ে গেছি। ধন্যবাদ ভাই এত চমৎকার বলার জন্য। দর্শক, আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি সূরা বাকারার আয়াত 45 দিয়ে শেষ করতে যাচ্ছি। এখানে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনি বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াল সালাতি ওয়া ইন্না লাকাবিরাতুন ইল্লা আলা আল খাশিন। ইংরেজিতে এর অর্থ হচ্ছে এরকম, অ্যান্ড সিক হেল্প থ্রু পেশেন্স অ্যান্ড প্রেয়ার অ্যান্ড ইনডিড ইট ইজ ডিফিকাল্ট এক্সেপ্ট ফর হাম্বলি সাবমিসিভ টু আল্লাহ। বাংলাতে এর অর্থ হচ্ছে তোমরা ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, অবশ্য তা অত্যন্ত কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী মানুষদের পক্ষেই আদায় করা সম্ভবপর। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে বিশ্ব থেকে 9,57,081টি প্রাণ ঝরে পড়েছে করোনা ভাইরাসের করাল থামার কারণে। যুক্তরাজ্যে আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা বেড়ে যাচ্ছে। অতি শীঘ্রই এই মহামারী করোনা ভাইরাসের মরণ কামড় আমাদের যুক্তরাজ্য হয়তো বা সেকেন্ড ওয়েভ তৈরি করতে পারে। এমনও হতে পারে অক্টোবরের মাঝামাঝি অথবা প্রথম সপ্তাহ থেকে আবারও সমস্ত কান্ট্রি ওয়াইড সেকেন্ড লকডাউন চলে আসতে পারে। আমি আবার বলছি, এই ক্রান্তি লগ্নের কারণে সমস্ত কান্ট্রি ওয়াইড অক্টোবরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে আবার সেকেন্ড লকডাউন চলে আসতে পারে ন্যাশনালি। এবং এই পর্যায়ে আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ধৈর্যের সাথে প্রার্থনা করতে হবে, আল্লাহ পাক যাতে আমাদের এটি সঠিক পথ প্রদর্শন করে এটি ভ্যাকসিন আবিষ্কার করার নিয়ামত দান করেন, যাতে করে আমরা করোনা ভাইরাসকে দমন করতে পারি। ভাই, আপনার মূল্যায়ন করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়। ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খান। যেটা কনসার্নিং যেটা বলছে ব্যারিস্টার মোহিত খান, যে সেকেন্ড লকডাউনে কিন্তু সম্ভাবনা রয়ে গেছে, কারণ ইনফেকশন রেট কিন্তু হাই হয়ে গেছে, এবং সেক্ষেত্রে যে 2 হাউস হোল্ড মোর দ্যান 6 পিপুলের যে রেস্ট্রিকশন সেটা অলরেডি ইম্পোজ হয়ে গেছে, এবং আরও বিভিন্ন রকমের রেস্ট্রিকশনে কিন্তু ইম্পোজ করা সম্ভব রয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা সবাইকে অনুরোধ করব, মাস্ক ইউজ করুন, স্যানিটাইজার ইউজ করুন, এবং আপনারা 2 মিটারের যে সোশ্যাল ডিস্টেন্সিং এটা মেনটেন করুন। তাহলে কিন্তু আমরা এই যে ইনফেকশনের রেট এটা কিন্তু আমরা রিডিউস করতে পারবো। এবং আমিও ব্যারিস্টার মোহিত খানের সঙ্গে দোয়া করছি যে ভ্যাকসিনের যেটা আমরা অক্সফোর্ড টিম বের করার চেষ্টা করছি, এটা যেন খুব শীঘ্রই চলে আসে, এবং আমরা এটার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে সহায়ক ও আমাদেরকে আরও হায়াত নাজিল করুন। ধন্যবাদ ব্যারিস্টার মোহিত খান। থ্যাংক ইউ ব্যারিস্টার এম কে হাসান ভাই এত চমৎকার আপনার সম্পূর্ণ বক্তব্য বলার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি কন্ট্রোল রুমের দায়িত্ব নিয়োজিত ভাইদের প্রতি, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকের অনুষ্ঠানটি এত সুন্দর, এত সাফল্যমণ্ডিত হয়েছে। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থেকে আপনাদের মূল্যবান প্রশ্ন করে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, সে কারণে আপনাদের জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আগামী সপ্তাহের আইন ও অধিকার অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমি এম এ মোহিত খান আজকের অনুষ্ঠানের অতি সম্মানিত অতিথি ব্যারিস্টার এবং সলিসিটর এম কে হাসান ভাইকে সাথে নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।